বাংলাদেশ কিন্তু ডারউইনে আসলে শক্তপোক্ত পারফরমেন্স করতে পারে নাই। আপনি যেমনটা দেখছিলেন যে ফিল সিমন্স কথা বলছিলেন যে সেই জায়গাটাতে কন্ডিশন একটা অনেক বড় ফ্যাক্ট। তবে একটা বিষয় কিন্তু উল্লেখযোগ্য যে ডারউইনের কন্ডিশনটা কিন্তু অনেকটা এই সময়টা, যেহেতু অস্ট্রেলিয়ার নর্দার্ন ট্রপিক্যাল অঞ্চল এবং এই সময়টা ওয়েদারটা অনেক ড্রাই থাকে, সো অনেকাংশে কিন্তু আপনার জন্য ফেভারেবল কন্ডিশন আসলে হতে পারে। আমার কাছে মনে হয় যে আজকে 54 বা 58 রানে বাংলাদেশ যখন অল আউট হয়েছে, টু বি এক্স্যাক্ট, আমার কাছে মনে হয় ভেরি মাচ আনলাইক, কারণ এতটাও বাংলাদেশের জন্য আনপ্লেয়েবল কন্ডিশন না যেখানে 54 রানে অল আউট হতে হবে। কারণ প্রথম ইনিংসে কিন্তু বাংলাদেশ বেশ ভালো ব্যাটিং, মানে মেহেদী হাসান মিরাজ ভালো ব্যাটিং করেছিলেন, অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার থাকে, বাট আমার মনে হয় যে এটা একটা হয়ে গেছে। মূল টেস্ট ম্যাচটার জন্য উই আর ওয়েটিং ফর দ্যাট। একেবারে আপনি যে কথাটা বললেন, অ্যাজিলুডো বলছিলেন কয়েকদিন আগে একটা পডকাস্টে কথা বলেছেন যে কন্ডিশন কিন্তু অতটাও যে আমাদের ফেভারে থাকছে এমন না, বাংলাদেশ এখানে সুবিধা পেতে পারে, কারণ পেসাররা ওই পরিমাণ ভ্যারিয়েশন এখানে কাজে লাগাতে পারবে কিনা তার সন্দেহ আছে। তো সব মিলিয়ে এসে বাংলাদেশকে মোটামুটি এগিয়ে রাখছে। কিন্তু যদি বলি যে 2003 থেকে আমরা 26-এর হিসাব বা 23 বছর, সেই জায়গাটায় আমি প্রথম প্রশ্ন যদি করি, পার্থক্যের জায়গা আসলে কেমন এই গত 23 বছরে? এখন যে দলটা গেল একেবারে ওই দলেও তো আসলে স্বাভাবিকভাবে আগের সেই প্লেয়াররা নেই, তাদের ক্রিকেট তো মুভ করেছে। পার্থক্যটা আসলেই কেমন আছে অস্ট্রেলিয়ার সঙ্গে? দেখেন, একটা বিষয় যে দে হ্যাভ মেনি টেস্ট ম্যাচেস বিহাইন্ড দেয়ার ব্যাক। মুশফিকুর রহিম কতগুলো টেস্ট খেলেছেন আপনি জানেন, লিটন কুমার দাস অনেকগুলো টেস্ট খেলেছেন, ইভেন সাদমান ইসলাম অনেক টেস্ট ম্যাচ খেলেছেন। সৌম্য সরকারের ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স তার অনেকদিন ধরে আছে। তানজিদ হাসান তামিম টেস্ট ম্যাচের এক্সপিরিয়েন্স খুব বেশি নাই, বাট ইন্টারন্যাশনাল সার্কিটটা খেলছেন। তাইজুল ইসলাম অনেকদিন ধরে খেলছেন, তাসকিন আহমেদ অনেকদিন ধরে খেলছেন। সো আপনি যদি ওই অজুহাত দেন যে আপনি এক্সপিরিয়েন্স নাই এই কন্ডিশনে খেলার, তাহলে সেই বিষয়টা আমার কাছে মনে হয় না খাটে। উল্টো আমি বলবো যে ডারউইনের কন্ডিশন, আবারও বলছি, নর্দার্ন ট্রপিক্যাল অঞ্চল, এবং এই মাঠে কিন্তু ক্রস উইন্ড বয়, মানে বাতাসের বেগটা আমি যদি দেখি, গতকালকে ডারউইনে সকাল 9টার দিকে প্রায় 14 কিলোমিটার প্রতি ঘন্টায় বাতাস বয়েছে, দুপুর 12টায় সেটা ছিল 16 বা 17 কিলোমিটার, দুপুর 1টায় সেটা ছিল 18-19 কিলোমিটারের মতো। সো আপনি যদি আপনার স্ট্রেংথ চিন্তা করেন, ইউ হ্যাভ হাসান মাহমুদ হু জাস্ট ফিনিশ দ্য কাউন্টি ক্রিকেট। হাসানকে আমরা জানি যে একটু বাতাসের ফরে যদি বোলিং করতে পারেন, মুভমেন্ট তিনি আদায় করতে পারবেন। এবং আমি বলবো তালহা জুবাইরের প্রশংসা আমি এই কারণে করব যে হাসানের যে 4টা উইকেট আমি দেখেছি, লেন্থ ম্যানেজমেন্ট ওয়াজ ভেরি পারফেক্ট। এবং ওই টাইপের কন্ডিশন হয় কি, হাসান যে টাইপের বোলার, তিনি কিন্তু শোল্ডার নির্ভর বোলার না, রিস্ট নির্ভর বোলার। সামনে বল করেছেন, মুভমেন্ট আদায় করতে পেরেছেন, টপ এন্ড খেলেছিলেন হাসান মাহমুদ, সেখানে বাংলাদেশের টপ উইকেট টেকারদের মধ্যে একজন ছিলেন, অস্ট্রেলিয়ার ডারউইনের মাটিতে যেটা হয়। সো আমি স্টিল খুবই আশাবাদী যে আপনি যে স্কোর কার্ড এই ম্যাচে দেখেছেন, অলদো নাহিদ রানা নাই, তারপরও তাসকিন আছেন যিনি সবসময় ইনিশিয়াল ব্রেক থ্রু দেন। হাসান মাহমুদ এই কন্ডিশনের জন্য পারফেক্ট বোলার। ইভেন অস্ট্রেলিয়ান বোলারদের চাইতে আমি হাসান মাহমুদকে এই কন্ডিশনের পারফেক্ট বোলার বলবো। আমার প্রবলেমের জায়গাটা আসলে বাংলাদেশের থার্ড পেসার নিয়ে। থার্ড পেসার কেউই শেপে নাই, সেটা একটা অনেক বড় প্রবলেম। সো থার্ড পেসার যেহেতু কেউ শেপে নাই, আপনি দেখলেন যে প্রথম ইনিংসে কিন্তু অস্ট্রেলিয়ার একজন লম্বা 6 ফিট 3 ইঞ্চি অফ স্পিনার, তিনি 6টা উইকেট পেয়েছেন। আমার মনে হয় যে নাইম হাসানের অপশনটাও রাখা যেতে পারত 16 জনের স্কোয়াডে। ডারউইনের কন্ডিশন কিন্তু মানে কখনোই পেস ফেভারেবল কন্ডিশন ওইরকম না। গত বছর শ্রীলঙ্কা এ এবং অস্ট্রেলিয়া এ তারা খেলেছে, সেখানে শ্রীলঙ্কার ম্যাক্সিমাম উইকেট নিয়েছিলেন স্পিনাররা। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলে, ডারউইনের সবসময় ট্রেডিশনালি ওই শ্রীলঙ্কা এ অস্ট্রেলিয়া এ ম্যাচের কথা যদি আমি বলি, নাম্বার 6, নাম্বার 7, নাম্বার 8-এর ব্যাটিংটা খুবই ভাইটাল।